হচ্ছে ৮ তারিখ। আমরা এখন কুরবানির পশুর হাটে, দিয়াবাড়ি কুরবানির পশুর যে হাটটা বসেছে, আমরা এখানে চলে এসেছি কুরবানির পশু কেনার জন্য। আর ভিডিওতে আপনারা যে কালো গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমরা কুরবানি দেওয়ার জন্য আর কি কুরবানির পশু হিসেবে পছন্দ করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাই নিরাপদে আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে আপনাদেরকে নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি বরাবরের মতো। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগ ভিডিওটিও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির পশু কেনা হয়ে গেছে। এই গরুটাই কিন্তু আমরা কিনেছি। আরে ধরো, কিচ্ছু বলবে না। কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। বাবুর কিন্তু প্রচণ্ড জ্বর, 102-3-এর মতো। তারপরও ওর বাবা গরুটা কেনা হয়ে যাওয়ার পর মোটরসাইকেল দিয়ে এসে বাবুকে নিয়ে গিয়েছিল। তো এই তো পিক আপ দিয়ে কিন্তু গরুটা আনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা যেরকম চেয়েছিলাম বা আমাদের বাজেটের মধ্যে, আমাদের সামর্থ্যের মধ্যে আল্লাহ আমাদেরকে একটা গরু মিলিয়ে দিয়েছে কুরবানি দেওয়ার জন্য। আর আল্লাহ যেন আমাদের এই কুরবানিটা কবুল করে, সবাই দোয়া করবেন। তো পিক আপ থেকে আমাদের গরুটা নামানো হচ্ছে। আমাদের কুরবানির গরুটা কিন্তু আমরা ৮ তারিখে কিনেছি, আর আজকে হচ্ছে ৯ তারিখ। আপনাদের সাথে ভিডিওর ভয়েস ওভার করে আজকে আপলোড করছি। আমাদের গরুটা কেনার পর একটু প্রবলেম হয়েছিল রাস্তায়। তো দিয়াবাড়ি থেকে আমাদের বাসা যেহেতু খুব বেশি দূরে না, আমরা ভেবেছিলাম হাঁটিয়ে নিয়ে আসা যাবে, কিন্তু গরুটা রাস্তায় বসে পড়েছিল। পরবর্তীতে জানা গেল 2 দিন ধরে নাকি তাকে খাবার দেওয়া হচ্ছে না, আর একদমই বসতে দেওয়া হচ্ছিল না। গরুর হাটে কিন্তু গরুদেরকে সবসময় দাঁড়িয়ে রাখা হয়, মানে মানুষ যেন দেখতে পারে সেজন্য। তো সেজন্য গরুটা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। কুরবানির হাটে মনে হয় মানুষ বেশি থাকার কারণে প্রচণ্ড গরম, আর রোদ তো আছেই। গরুটার শরীর একদম মানে আগুন হয়ে আছে, গরম হয়ে আছে, এরকম আর কি অবস্থা। ফ্যান ছেড়ে দিয়েছি, ফ্যান ছেড়ে গরুটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এই যে আমার জান বাচ্চাটা কিন্তু জ্বরে পুড়ে যাচ্ছে, তাও গরুর কাছে এসে থাকবে। তো গরুটাকে এনে প্রথমে খাবার দিয়ে দিলাম। ঘাস আর ভুসি আগে কিনে রাখা হয়েছিল গরুর জন্য। খাওয়ানো শেষ করে এখন আর কি গোসল করানো হচ্ছে। মানে এত রোদে গরুর শরীরের মনে হয় যেন তাপই কমছে না, এইরকম একটা অবস্থা। প্রচণ্ড গরমে কিন্তু মানুষও অসুস্থ হয়ে পড়ছে। তো যাই হোক, গরুটাকে গোসল দেওয়ার পর খাওয়ার পর এই যে একটু রেস্ট নিচ্ছিল। তো আমরা কিন্তু কুরবানির গরু কেনার চিন্তায় বা একটা টেনশন ছিল সারাক্ষণই, কীরকম কিনতে পারবো বা কী কিনবো, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটা টেনশন কাজ করছিল। কুরবানির বাজারে মানে ঈদের বাজারে কিন্তু করা হয়নি এখনও। তো এখন আপনাদের ভাইয়া বলছে গরু যখন কিনা হয়ে গেছে আর গরুটা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, তাহলে চলো আমরা বাজার করে নিয়ে আসি। তো এখন 9:30টার পরে আমরা যাচ্ছি বাজারে। আর আমরা যে মুদির বাজারটা থেকে মুদির দোকানটা থেকে বাজার করি, সেই দোকানে চলে এসেছি। ওনাদের 3টা দোকান আছে, 12-13 মোড়ে একটা, আর এটা 12 নম্বর সেক্টরের ভিতরে, আর একটা 11 নম্বরে। তো আমরা প্রায় 10-11 বছর যাবত এই একটা দোকান থেকেই মুদির বাজারগুলো বেশিরভাগ করার চেষ্টা করি। তো যা কিছু লাগবে সব কিছু লিস্ট করে নিয়ে এসেছিলাম। এখন লিস্ট অনুযায়ী বাজারগুলো গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে। বাজার করে অলরেডি বাসায় চলে এসেছি। বাজারগুলো সব এখন গুছিয়ে নিতে হবে, রাতও অনেক হয়ে গেছে, 10:30টার মতো। আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেভাবে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব না, গুছিয়ে নিতে নিতে যতটুকু সম্ভব হয় ততটুকুই শেয়ার করব আর কি। তো এই তো এখানে যা কিছু এনেছি লিস্ট অনুযায়ী আর কি সব কিছু আনা হয়েছে। ঈদের বাজার, সেমাই, দুধ, চিনি, পোলার চাল, মানে এই টাইপের সব কিছু, আর নিত্য প্রয়োজনীয় কিছু বাজারও আছে এখানে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আনা হয়েছে। তো এখন বাজারগুলি গুছিয়ে নেই, আর গুছিয়ে নিতে নিতে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি। প্রথমেই
প্লিজ যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি। আপনাদের এই একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করবে। যেই বাজারগুলো ফ্রিজে রাখতে হবে সেই বাজারগুলো প্রথমে ফ্রিজে রেখে দিচ্ছি, আর কিছু বাজার আছে একটু এক্সট্রা করা হয়েছে, সেই বাজারগুলো যে কোথায় রাখবো সেটা নিয়ে ভাবছি। তো ভেবেছিলাম একটু আরএফএল-এ যাবো, দু একটা বক্স কিনবো, একটু বড় টাইপের কন্টেনার কিনবো, কিন্তু আর সময় পেলাম না। 10:30 বেজে গিয়েছিল, আরএফএল বন্ধ হয়ে গিয়েছিল। 5 লিটার আড়ংয়ের দুধ নিয়ে এসেছি। আড়ংয়ের দুধটাই আমি ঈদের সময় ইউজ করি বা সেমাই রান্নাতে ইউজ করি। তো সেটাই একটু এই যে আমার নতুন যে ডিপ ফ্রিজটা কিনেছি সেটাতে রেখে দিচ্ছি। আপনারা সবাই কিন্তু আমার এই ফ্রিজটা খুব পছন্দ করেছেন, বলেছেন আপু খুব সুন্দর হয়েছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আবার অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে আপু একটু ছোট হয়ে গেল না। আমি কিন্তু আপুরা ইচ্ছা করেই ছোট নিয়েছি, কারণ আমার এর যে বড় একটা ডিপ ফ্রিজ ছিল সেই ফ্রিজটা ইউজ করতে আমার একটু প্রবলেম হয়, যেহেতু আমার ব্যাক পেনের প্রবলেম আছে, মানে ভিতরে নিচু হয়ে জিনিসপত্র নিতে হয়। সেজন্য আমি ওই ফ্রিজটা একজনকে দিয়ে দিয়েছিলাম। তারপর থেকে আমি একটা ছোট ফ্রিজ নেওয়ার চিন্তা করছিলাম, আর সেজন্যই কিন্তু আমি এই ছোট ফ্রিজটা নিয়েছি। আমার কাছে কিন্তু ছোট্ট এই ফ্রিজটাই পারফেক্ট মনে হয়। আর আমার যে স্যামসাংয়ের আগের ফ্রিজটা আছে এটার ডিপটাও কিন্তু বেশ বড়, সেজন্যই আমার ছোট কিনা আর কি। তো যাই হোক, যারা বুঝেননি তাদের জন্য আর কি বুঝিয়ে দেয়া। আর এই তো আমার ছেলেকে নাপা খাওয়ানোর পর এখন আবার জ্বর ছেড়েছে, আর বললাম চকোস নিয়ে এসেছি, বাবা খাবে? বলল হ্যাঁ দাও একটু চকোস খাই। 2 দিন ভাত খায় না। তো এখন বাজে 11:30। চকোসটা ওর খুব প্রিয়, সেজন্য একটু খাচ্ছে। আর জ্বর মুখে কিন্তু কিছুই খেতে ভালো লাগে না। একটু আগে লেবুর শরবতও করে দিয়েছিলাম, খায়নি। আর এই যে উনি ঘুমাচ্ছে, আর ওনাকে রেখে যদি কোথাও বাইরে যাই, আসার পরে উনি আর কোনো কথা বলে না, মান অভিমান চলে আর কি। এখন হচ্ছে 9 তারিখ সকালবেলা। রাতের বেলায় আপনাদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ করিনি ওইভাবে, অনেক রাত হয়ে গিয়েছিল, আপনারা তো দেখেছিলেন। এখন আমি একটু দরজার বাইরে পরিষ্কার করে নিয়েছি। দরজার বাইরে মনে হচ্ছে ডিজাইনটার মধ্যে একটু ডাস্ট পড়ে আছে, তো ডাস্টগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর বাইরেও একটু পরিষ্কার করে নিব। পাপোশটা সরিয়ে নিলাম, পাপোশটা সরিয়ে পাপোশটা ঝেড়ে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু ঈদের আগের দিন, খুব সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়েছে। আর আমি তো এমনিতেও খুব সকাল সকালই ঘুম থেকে উঠে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে পুরো বাড়িঘর সব গুছিয়ে নিয়েছি, কারণ ঈদের আগের দিন আমি সব কিছু করে রাখি, যেহেতু খালা থাকে না। ঈদের দিন কিন্তু আমার মানে অন্য কাজ করা সম্ভব হয় না। ঈদের দিন আসলে কুরবানি ঈদের দিন তো সব নারীদেরই একটু বা সব গৃহিণী আপুদেরই কিন্তু একটু বেশি ঝামেলা থাকে, সেজন্য আগের দিন সব কাজ করে নিয়েছি। আর পাপোশটা সরিয়ে ময়লাটা ঝাড়ু দেওয়ার পর মনে হলো একটু মুছে নেই জায়গাটা, তো একটু মুছে দিচ্ছি। কুরবানি ঈদের আগের দিন আমার অবস্থা, বাড়িঘর সব পরিষ্কার করে নিয়েছি, ময়নাকে গোসল দিয়ে দিয়েছি, অল্প স্বল্প কিছু রান্নাবান্নাও করে ফেলেছি কিন্তু আমি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরো বাড়িটা গুছিয়ে নেওয়ার পর এখন আমার বাসাটার অবস্থা কি। তো এটা হচ্ছে একদম ঢুকতেই মানে মেইন ডোর থেকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার লিভিং রুম। সবকিছু ঈদের সময় কিন্তু টিপটপ থাকা চাই, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন গুছগাছ থাকা চাই। তো সবকিছু গুছিয়ে রেখেছি, আমার যেহেতু ছোট বাচ্চা নেই, কেউ কিন্তু আর নোংরা করবে না। এখন চলে যাচ্ছি আমি কিচেনে। হাঁড়ি পাতিল সবকিছু ধুয়ে রাখা হয়েছে, ভাত তরকারি রান্না করে নিয়েছি। আর বেশি করে কিছু পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, এগুলো পেঁয়াজের বেরেস্তা করে রাখবো আর কি। আমি সব সময় ঈদের আগের দিন পেঁয়াজের বেরেস্তাটা করে রাখার চেষ্টা করি। আর সব মশলাপাতি তো আগে থেকে রেডি করে রেখেছি, এখন শুধু বেরেস্তাটা করে নিলেই
আমার সব ঝামেলা শেষ। ঈদের দিন কিন্তু আর কোনো ঝামেলাই হবে না আমার রান্না বান্না করতে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব, গোসল নামাজ শেষ করে আর কি, তারপর পেঁয়াজের বেরেস্তাটা করব। আর আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব পারফেক্ট বেরেস্তাটা কিভাবে তৈরি করা যায়। বাবুর আজকে জ্বর নেই, একটু জ্বরটা কমেছে, সকাল থেকে আর জ্বর আসেনি। তো বাবু আর ওর বাবা গরুকে গোসল করিয়ে এসে বাবুর রুমে শুয়ে আছে, আর আরিয়ানা হয়তো গোসলে ঢুকেছে। আমি এখন চলে এলাম আমার বেডরুমে। আমার নতুন নতুন যে আপুরা অ্যাড হচ্ছেন, অনেক আপুরাই কিন্তু কমেন্ট করছেন যে আপু হোম ট্যুর দাও। আমার চ্যানেলে কিন্তু অলরেডি হোম ট্যুরের ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর ঝুমুর আপু, আপনি বলেছেন ঈদের পরে নতুন ফ্ল্যাটে উঠবেন, আমার পর্দাগুলো যেন একটু ভালো করে দেখিয়ে দেই, তো আপনার জন্য একটু পর্দাগুলো দেখিয়ে দিচ্ছি। ঝুমুর আপু, আমি কিন্তু আপনার জন্য পর্দাগুলো দেখিয়ে দিলাম, আশা করি আপনি দেখেই বুঝে নেবেন। আর একজন সবগুলো ভিডিওতে যে বারবার শুধু কমেন্ট করছেন যে ট্রান্সপারেন্ট পেপারটা আমি কিভাবে লাগিয়েছি ডাইনিং টেবিলের, এটা আসলে লাগানোর কোনো ব্যাপার না, জাস্ট আমি টেবিলের উপর কিন্তু দিয়ে দিয়েছি বাজার থেকে কিনে এনে। আর যেহেতু গ্লাস খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায় যদি আপনি ট্রান্সপারেন্ট পেপারটা ভালো টানতে পারেন। তো যাই হোক, আশা করছি আপনি বুঝে নেবেন। আর এখন কিচেনে চলে এসেছি, আর পেঁয়াজের বেরেস্তাটা করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে পারফেক্ট বেরেস্তা কিভাবে তৈরি করতে পারি আমরা। অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে আপনাদের বেরেস্তা নাকি মানে মুচমুচে হয় না, একটু নরম হয়ে যায়। তো আমি যেই টিপসটা শেয়ার করছি, আশা করছি এটা ফলো করলে আপনাদের বেরেস্তা মুচমুচে থাকবে। এই পর্যায়ে এসে আমি কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করলে অবশ্যই বেরেস্তা মুচমুচে হবে। আর যখন এই পর্যায়ে চলে এসেছে কালারটা, তখন আমি চুলার হিটটা অফ করে দিব। বাকিটা তেলের গরমেই কালার চলে আসবে। খুব সুন্দর একটা ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে অলরেডি। আরও বেশিক্ষণ যদি রাখি তাহলে কিন্তু কালো হয়ে যাবে। তো এই তো বাকিটা কিন্তু তেলের গরমে হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে, তেলটাকে ছেঁকে আর কি বেরেস্তাটা উঠিয়ে নিব একটা টিস্যুর উপরে। টিস্যুর উপরে অবশ্যই উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তেলটা লেগে থাকে বেরেস্তার গায়ে, আর তখনই কিন্তু মুচমুচে ভাবটা হতে চায় না। এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে যেন টিস্যুর উপরে আমরা বেরেস্তাটা উঠিয়ে রাখি। বেরেস্তাটা রেডি করতে করতে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি, যারা আপনারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বেশি উৎসাহিত করে যাচ্ছেন, সবাইকে মন থেকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি। বেরেস্তাটাকে এভাবে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পরই হাতে নিলেই বুঝতে পারবেন আপনারা এরকমভাবে করলে যে কতটা মুচমুচে হয়ে যায়। আর এভাবে কিন্তু আমরা বেরেস্তা করে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারি যে কোনো কাচের কন্টেনারে। এভাবে বেরেস্তা তৈরি করলে অবশ্যই পারফেক্ট বেরেস্তা তৈরি হবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।